দর্শক শুভেচ্ছা জানবেন। সমসাময়িক গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে এনটিভি নিয়মিত আয়োজন এই সময় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফারজানা নাহিদ। শুরুতে আজকের দিনে কিছু আলোচিত সংবাদ আপনাদেরকে জানিয়ে রাখবো, তারপর আমরা আলোচনায় যাব। ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিম কলকাতায় খুন, বাংলাদেশি খুনিরাই জড়িত স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এবং আটক হয়েছে ৩ জন। শেরেবাংলা নগর থানায় অপহরণ মামলা, বাবার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি মেয়ের। জেনারেল আজিজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেশের জন্য লজ্জার, ফখরুল। এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই কাদের। এবং তেহরানে রাইসির জানাজায় লাখো মানুষের ঢল, রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদন। আমরা আলোচনায় যাব, তার আগে আমাদের আজকের স্টুডিওতে অতিথিদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে আছেন আমার বাম দিক থেকে অধ্যাপক ডক্টর নিজামুল হক ভূঁইয়া, সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। তারপর আছেন নীলুফার চৌধুরী মণি, স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক, বিএনপি। এবং আমার ডান দিকে আছেন, একেবারে ডান দিকে, মোস্তফা কামাল, সাংবাদিক এবং কলামিস্ট। আপনাদের ৩ জনকে এনটিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমরা যেটা দেখলাম যে আজকের একেবারে হেডলাইন্স যেটা আমাদের নিউজের, যে আজকে যেই ঘটনাটা ঘটেছে, ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য, তিনি ৩ বার নির্বাচিত হয়েছিলেন। আনোয়ারুল আজিমের রহস্যজনক কি বলবো আমি, যে হত্যাকাণ্ড হয়েছে এবং তিনি চিকিৎসার জন্য ৮ দিন আগে ভারতে যান। ১৩ মে থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না, যার কারণে তার মেয়ে অভিযোগ দাখিল করেন তাকে খুঁজবার জন্য। তার মৃতদেহ এখনও পাওয়া যায়নি এবং ৩ জনকে আটক করা হয়েছে সন্দেহে। এই যে একটা ভিন দেশে একজন সংসদ সদস্য এতটা ইনসিকিউরড, আমি একটু জানতে চাচ্ছি স্যার আপনার কাছে, আপনি এই বিষয়ে মানে কি বলতে চান বা কেমন, আপনি আপনার মন্তব্যটা জানতে চাই। ধন্যবাদ ডক্টর ফারজানা। আমি এনটিভির অসংখ্য দর্শকবৃন্দুকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার সাথে আমার দুজন সহ আলোচক আছে, আমাদের নীলুফার চৌধুরী মণি এবং মোস্তফা কামাল। এই ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং আমি মনে করব যে আমরা মর্মাহত। একজন সংসদ সদস্য বাংলাদেশের, উনি যখন আমাদের 3 বারের সংসদ সদস্য ছিলেন, তারপরে পাশের একটা দেশে গিয়ে, আমাদের বন্ধুপ্রতিম একটি দেশে গিয়ে, খুবই কাছে, উনি ঝিনাইদহ যে আসনটি থেকে উনি নির্বাচিত, ঝিনাইদহ 4 আসনের, ওটা ইন্ডিয়ার বর্ডারের সাথেই। এমনকি গত 8-9 দিন থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিনিয়তই কিন্তু ওনাকে পাওয়া যাচ্ছে না। টেলিফোনে বিভিন্নভাবে কানেকশন করা হচ্ছে, বলছে যে উনি যোগাযোগ করেছে। আবার গতকালকে পত্রিকায় দেখলাম যে বলা হলো যে উনিই বলেছেন যে উনি নাকি আপনার দিল্লিতে অবস্থান করছেন। কিন্তু আজকে আমরা যেটা পেলাম খবর, যে প্রথম বলা হলো যে একটা মিডিয়াতে যে ওনাকে একটা ফ্ল্যাটে পাওয়া গিয়েছে লাশ, কিন্তু আমাদের পররাষ্ট্রমন্ত্রী বললেন যে না, ওই ফ্ল্যাটে পাওয়া যায় নাই, ওনাকে অন্য জায়গায় হত্যা করা হলো। এবং কোথাও বলা হচ্ছে যে ওনাকে দ্বিখণ্ডিত করা হলো। এখন যে সংসদ সদস্যতে মারা গেলেন, তার পরিবার আছে, তার সংসার, স্ত্রী আছেন, তার মেয়ে আছেন, তার মেয়ের আর্তনাদ কান্না আমরা দেখেছি। কী কারণে একটা দেশে, পাশের একটা দেশে উনি গেলেন এবং চিকিৎসার জন্যই গেলেন বলা হলো। তো সেখানে যখন সংসদ সদস্য সেখানে গেলেন, যদি ওনার পূর্বে থেকে এই ধরনের কোনো মানে কেউ ওনার সন্দেহজনক বা কারোর সাথে ওনার এরকম সংশ্লিষ্টতা থাকে, তাহলে ওনার আগে থেকে কেয়ারফুল থাকা উচিত ছিল, জানিয়ে যাওয়া উচিত। যেভাবে বিভিন্ন পত্র পত্রিকায় বলা হচ্ছিল যে আমাদের এখানে ক্যালকাটাতে আমাদের দূতাবাস আছে, পাশাপাশি আমাদের এখন যদিও এই মুহূর্তটা একটু সেন্সিটিভ ইন্ডিয়াতে, কারণ ইন্ডিয়াতে ইলেকশন চলছে। আমরা দেখেছি যে 1-2 দিন আগেও কিন্তু ইন্ডিয়াতে নির্বাচন হলো, এর আগে সপ্তাহ নির্বাচন হলো। এমন একটা বার্নিং সময়ে উনি সেখানে গেলেন যে ইন্ডিয়ান আইনশৃঙ্খলা বাহিনী তাদের নির্বাচন প্রক্রিয়ার মধ্যেই তারা ব্যস্ত। এমনকি তাদের মধ্যেও দেখা যাচ্ছে যে তারা এই সময়টাতে একজন সংসদ সদস্যের সিকিউরিটি দেওয়া, আর তাছাড়া এই ধরনের অনেক সংসদ সদস্য ইন্ডিয়াতে যাচ্ছে। এখন যেহেতু ওনার হত্যাকাণ্ডের কারণে জিনিসটা বেরোয় আসলো যে ওনাকে হত্যা করা হলো, যার জন্য হয়তো আমরা এখন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে যে 3 জনকে গ্রেপ্তার করা হলো। আবার কোনো মিডিয়াতে বলা হলো যে 6 জন এটার সাথে জড়িত ছিল, 5 জন দেশে আছে, 1 জন ওখানে আছে, 1 জন ইন্ডিয়াতে আছে। তো ব্যাপারটা খুবই রহস্যজনক। এটা আমাকে, আমার মনে হয় যে এটা তদন্ত সাপেক্ষে ইন্ডিয়ান পুলিশ আমাদের ডিবির কাছেও কিন্তু ওনার মেয়ে আবেদন করেছে। আমাদের ডিবি প্রধান হারুনুর রশিদ সাহেবের সাথেও আমরা দেখি ওনারও সাক্ষাৎকার দেখেছি, তা আমাদের পুলিশের আইজিপিরও সাক্ষাৎকার, স্বরাষ্ট্রমন্ত্রীরও সাক্ষাৎকার দেখেছি। তা আমার মনে হয় তদন্ত সাপেক্ষে মূল ঘটনাটা বেরোয় আসবে। এমনকি এটা খুবই দুঃখজনক যে ভারতের মতো একটা দেশে গিয়ে যদি আমাদের একজন সংসদ সদস্য, ভারতেরও যদি একজন সংসদ সদস্য আমাদের দেশে আসার পরে, তখনই কিন্তু আমাদের, উনি কিন্তু যেই বাসাটায় ছিলেন উনি প্রত্যেকবারই ওখানেই উঠতেন, ওনার বন্ধু
মানুষ, যিনি জিডিটা করেছেন আসলে ওনার নিখোঁজের পরে প্রায় 20-25 বছর ধরে উনি ওখানেই উঠতেন ওই বাসাটাতেই। তো আমার মনে হয় এই জন্য উনি খুব সিকিউর ফিল করেছেন, হয়তো জানাননি, এটাও সেটা হতে পারে। উনি অনেকবার ইন্ডিয়া যাচ্ছেন। আমি তো প্রথমেই বললাম যে খুব বর্ডার এরিয়াতে ওনার বাড়িটা একবারে বর্ডার সংলগ্ন। তাছাড়া হয়তো বা উনি ট্রিটমেন্টের জন্য বা বিভিন্ন কারণে বা ওনার ব্যবসা থাকতে পারে, আমি তো এখনো জানি না যে ওনার কী কারণে বা মানে এই হত্যাকাণ্ডের শিকার হলো। আমার মনে হয় তদন্ত সাপেক্ষে, কারণ কোনো কিছু তো গোপন থাকে না, সময় বলে দেবে আমাদেরকে কী কারণে ওনার এই হত্যাকাণ্ড সংগঠিত হলো। এটা কি এলাকার কোনো ঘটনা, না কোনো ব্যবসায়িক দ্বন্দ্ব, না কোনো পূর্বশত্রুতা, না কি মানে ইত্যাদি বিভিন্ন আমার মনে মূল ঘটনাটা বেরোয় আসবে, তদন্ত সাপেক্ষে আমার মনে ঘটনাটা। স্যার আপনার কাছে আবার আসবো। আপা আপনার কাছ থেকে একটু জানতে চাই, কারণ আমরা একটু আগে বললাম যে এই স্যারের কথাও এসছে, এটা আমরাও আজকে সকাল থেকে নিউজে দেখছিলাম। একবার বলা হচ্ছে খণ্ডিত লাশ পাওয়া গেছে, আবার বলা হচ্ছে তার লাশ কিন্তু পাওয়া যায়নি ওখানে। একটু ধোঁয়াশা আছে আর কি তদন্ত নিয়েও, এবং আসলে কি হয়েছে ওখানে, কি হচ্ছে, আপনার মন্তব্য। ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহালোচক বৃন্দকে শুভেচ্ছা। দেখেন, মৃত্যু মানুষের অনিবার্য, যেখানেই থাকুক, কিন্তু মৃত্যুটা স্বাভাবিক না অস্বাভাবিক এটাই হচ্ছে কষ্টের কারণ। এবং কোনো মৃত্যু অস্বাভাবিক কোনো মৃত্যুই আমরা প্রত্যাশা করি না, একেবারেই না। কিন্তু আমি যদি বলি যে এই মৃত্যুটার সঙ্গে কিন্তু আরও অনেক কিছু জড়িত। এই লোকটাকে, এই আনোয়ারুল আজিম হচ্ছে সংসদ সদস্য, তাও 1-2 বার না 3 বারের সম্ভবত। এই তার আগে সে কি ছিল, আমি যদি এখানে আসি, একজন সংসদ সদস্য, দেখেন আমরা এমন রাষ্ট্রে বাস করি, এমন এমন মানুষকে আমরা সংসদ সদস্য বানাই যার ব্যাকগ্রাউন্ড আমরা চিন্তা করি না। রাজনীতিবিদরা তাদের সমস্ত জীবন ধ্বংস করে তারা 2টা টাকার জন্য, 2টা এই যে বৈষয়িক কিছু জিনিসের জন্য তারা নিজেকে বিক্রি করে দিয়ে এমন এমন লোক আনে। এই লোকটা পয়সাওয়ালা, নো ডাউট, অনেক পয়সাওয়ালা। তার সম্পর্কে আমি যা স্টাডি করে আমি জানতাম এই ধরনের প্রশ্ন হবে, বা নিজের প্রয়োজনেই আমি স্টাডি করেছি। উনি আপনার এই যে রহস্যজনক নিহত আওয়ামী লীগের এই এমপি আনোয়ারুল আজিম 2007-08-এ আপনার ইন্টারপোলের রেড অ্যালার্ট ওয়ারেন্টের নোটিশ পাওয়া, জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে। 7ই আগস্ট 2008-এ প্রকাশিত হয়েছে জাতীয় পত্রিকাগুলোতে। স্বর্ণ পাচারের সঙ্গে যুক্ত হত্যা মামলার আসামি, যার নামে ইন্টারপোলের রেড অ্যারেস্ট ওয়ারেন্ট ছিল। এই স্বর্ণ পাচারের 7-8-এর দিকে উনি একটা গ্যাংয়ের সাথে জড়িত থাকবে, এটাই স্বাভাবিক। যারা স্বর্ণ চোরাচালান করে, পাচার করে, আজকে অনেকেই বলে 10টা কষ্ট। এই যে দেখেন, একটা এমপি, এর আগে আমরা দেখেছি কুয়েতে এমপিদেরকে অ্যারেস্ট করেছে। এই যে এতে কি আমাদের সম্মান বাড়ে? আমাদের দেশের সম্মান তো বাড়ে না। এই এমপির আপনার এই স্বর্ণচালান গ্যাংয়ের কাছ থেকে সম্ভবত এরকম 4000 কোটি টাকা উনি মেরে দিয়েছিল। আর এই গ্যাংরা কিন্তু ভুলে না, আপনি যেভাবেই যার নামই দেন না কেন, ওইখানে আপনি এমনও হতে পারে আমার নামও দিতে পারেন, আমি বিএনপি করি, দিতেই পারেন ওনারা, যে কলকাতায় গিয়া মার্ডার করে আসছে। যার নামই দেন না কেন, এই গ্যাং কখনো মানুষ সব কিছু ভুলে যায়, টাকার কথাটা ভুলে না। এগুলোর তো তদন্ত হচ্ছে। আমি এই আগের তদন্ত, আমি পরের তদন্তের কথা বলছি না, আমি পরের তদন্তের কথা বলছি না, আমি বলছি অবশ্যই তদন্ত হবে, এটা হোক। অন্য দেশে গিয়ে মরছে গাজী গুলাম কি নাম, আওয়ামী লীগের যে মোস্তফা, গাজী গুলাম মোস্তফা, উনিও কিন্তু এইভাবেই মারা গিয়েছিলেন। যারা অনেক টাকা এপাশ ওপাশ করে, এই পাশেরটা ওপাশে না, ওপাশেরটা এই পাশে আনে, তারা এইভাবেই মারা যায়, কারণ তাদের টাকার হিসাব দিতে হয় না। মৃত্যু আমি প্রথমেই বলেছি এটা দুঃখজনক, এটা তদন্ত সাপেক্ষের আগে আমি কিছু বলতে পারছি না। লাশ এখনো হাতে পাওয়া যায় না, কেউ বলছে দ্বিখণ্ডিত, কেউ বলছে লাশ পাওয়া গিয়েছে, কেউ বলছে পাওয়া যায়নি। একটা মন্ত্রীর কথাই আমি ধরে নিলাম যে লাশ এখনো পাওয়া যায় নাই। কিন্তু আমার কথা হচ্ছে, অন্য দেশে একজন সংসদ সদস্য কিভাবে আপনার এইভাবে মানে হাওয়া হয়ে যেতে পারে, অপহরণ হতে পারে। এই জন্যই আমি বলছি যে ক্ষমতাসীনরা একটা সময় আপনার স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চেয়েছিল সাধারণ মানুষ ক্ষমতাসীনদের হাত কাছে। এই যে চারবার যারা জোর করে ক্ষমতা দখল করে আছে, এমনকি মায়েরা চেয়েছিল আমার ছেলের লাশটা আমাকে ফেরত দাও, ক্ষমতাসীনরা দেয় নাই। এই গুমের লাশগুলো ইলিয়াস আলীকে ফেরত পাওয়া যায় নাই, চৌধুরী আলমকে ফেরত পাওয়া যায় নাই, এরকম অনেককেই ফেরত পাওয়া যায় নাই। আজকে দেখেন
পাশের দেশে যে অবস্থাটা হয়েছে দেখেন, এতদিন মারা গিয়েছে শুধু গরুর ব্যবসায়ীরা যাদের কাছে টাকা আছে। এইখানে তো টাকার কুমির, এর কাছে টাকার কুমির, অতএব এও হারায় যাবে, এটাই স্বাভাবিক। ওই দেশের সিস্টেমটা এইরকম। আপনি কোনো ফ্যান্সি ডিল যারা চোরাচালান করে, ওরা কিন্তু আজ পর্যন্ত কেউ বর্ডার কিলিংয়ের শিকার হয় নাই, কিংবা ওখানে কেউ মারা যায় নাই। কিছুদিন আগে একজন কিন্তু আপনার অফিসার, বিসিএস একজন ক্যাডার, তাকেও কিন্তু এইভাবেই পাওয়া যায় নাই, পরে তার লাশ পাওয়া গিয়েছিল, যে কিনা ট্রেনিংয়ে গিয়েছিল ওই দেশে। তো সেই জন্য আমি বলছি যে ক্ষমতাধররাও কিন্তু এখন রিভেঞ্জ, এই যে নেচার অফ রিভেঞ্জের শিকার হচ্ছে, তারা কল্পনাও করে নাই। আর ক্ষমতা এমন, টাকাটা তারা এত বেশি চিনে এই সরকার, কারণ টাকা দিয়ে সবার মুখ বন্ধ করতে হয়, টাকা দরকার। এই কারণে এই টাইপের একজন মানুষকে তাদের নিতে হয়েছে। আপনার যদি মনে করেন একটা স্বচ্ছ মানুষ যদি আজকে এই সেম ঘটনাটা ঘটতো, বাংলাদেশের মধ্যে কিন্তু অনেক কিছু, অনেক রকমের আলোচনা হতো। ওরকম মানুষ কিন্তু এখন যত কেঁচো খুঁড়তে যাবে তত সাপ বের হবে। এই সাপটা কিন্তু মানুষ আশা করে না, কিন্তু মানুষ জানে আওয়ামী লীগে এরকম হতে পারে, এরকম হয়, এই হয় আর হতে পারে। এটা নিয়ে আমরা কিন্তু মনে করি যে যেটাই হোক না কেন, আওয়ামী লীগের এই টাইপের নেতাদেরকে আজকে 68.67% জি আপা, 66.67% ব্যবসায়ীদের মনোনয়ন দিয়েছে। আমি অবশ্যই প্রথমে আপনার কথা এক লাইনেই চাই, তদন্ত ছাড়া তো আমি আপনার 5 মিনিট কিছু বলতে পারবো না। তার সম্পর্কে বলতে গেলে আমাকে এটাই বলতে হবে। আপনি বলতে চাচ্ছেন যে এই ধরনের একটা মানুষকে কেন অস্বাভাবিক মৃত্যুর পেছনে তার রাজনৈতিক ব্যবসায়িক অনেক ধরনের প্রেক্ষাপট থাকতে পারে। কিছুই নাই। আমি যদি রাজনৈতিকের জায়গায় বলি তাহলে একটা কথা আপনাকে বলি, তার এলাকায় 2016 সালের 10ই এপ্রিল তার এলাকায় একটা একাদশে পড়া অবস্থায় একটা নূর আলী কলেজ, ঝিনেদা নূর আলী কলেজের একটা ছাত্র মিসিং হলো। সাদা পোশাকধারীরা তাকে তুলে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে তার মা বিভিন্ন জায়গায় দৌড়ালো, দৌড়ানোর পরে একটা সময় এমপির কাছে, স্থানীয় এমপির কাছে যাবে, এটাই স্বাভাবিক। তার হাতে পায়ে ধরে কানলো, সে তাকে বের করে দিল বাসা থেকে। বের করে দেওয়ার পরে সেই এলাকার, সেই বাচ্চা ছেলেটার এলাকার 3 শতাধিক ব্যক্তি ওই এমপির বাড়িতে গেল, যে যেভাবেই হোক ওকে একটু আমাদেরকে দিয়ে দেন, ফেরত দেন। উনি সবাইকে বের করে দিল। 20 তারিখে, এপ্রিলে 20 তারিখে 2016 ওই ছেলেটার ক্রস ফায়ারের লাশ পাওয়া গেল, এই সুহান নামে ছেলেটার। আজকে দেখেন রিভেঞ্জটা 8 বছর পরে হয়েছে। আমি খারাপ বলছি না, কিন্তু আজকে আমি যা করব টুডে টুমোরো কিন্তু এটা আমি ফেরত পাবো, এটাই স্বাভাবিক। জি আপা, আমরা বুঝতে পারছি আপনার মন্তব্যটা, আমরা বুঝতে পেরেছি। আমি এখন একটু মোস্তফা কামাল আপনার কাছে যাব, আপনার কাছ থেকেও জানতে চাচ্ছি, আপনিও শুনলেন বাকি। জি জি, আমি বেশ মনোযোগ দিয়ে শুনেছি, ধন্যবাদ আপনাকে। তো প্রথমত মৃত্যু মানেই শোকের, জি, আর স্বজনদের জন্য আরো বেশি শোকের। ওই ব্যক্তিটি কে বা কি ওইটা মুখ্য না, স্ত্রীর কান্না, স্বজনের কান্না, যেটা আমরা দেখলাম ওনার ক্ষেত্রে। তো আনোয়ারুল আজিম সাহেব কিন্তু পাক্কা রাজনীতিক, 3 বার এমপি। তো মৃত্যুর পর যদি আজকে আমাদের আলোচনাটা ওনার ভালো ভালো কাজ নিয়ে হতো, উনি খেলোয়াড় ছিলেন, নামকরা খেলোয়াড়, উনি কত ভালো খেলতেন, ওসব নিয়ে আমরা আলোচনাটা করতে পারতাম, সেটা সম্মানের হতো। কিন্তু ট্র্যাজেডি হচ্ছে ওনার মৃত্যুর পর আলোচনা আসছে উনি কেন ওখানে গেলেন। তো কেনর জবাবে বলা হচ্ছে চিকিৎসা নিতে গেছেন, কিন্তু তিনি সেখানে কোনো ডাক্তারের কাছে গেছেন বা কি অসুখ ওনার এখন পর্যন্ত এটা জানা হয়নি। দ্বিতীয়ত, ওনার হত্যাকাণ্ডে যে 5-6 জনের নাম আসছে বাংলাদেশেরই, তারাই বা কোন চিকিৎসা নিতে ওখানে গেছেন সেটাও কিন্তু কোনো তথ্য নেই। আবার লাশ 2 টুকরা হয়েছে বা 3 টুকরা হয়েছে বা পাওয়া যাচ্ছে না, ওই বিতর্কের চেয়ে অনিবার্য অথবা যেটা অপ্রিয় সত্য হচ্ছে তিনি নেই। তো আমাদের জন্য, গোটা যার জন্য এটা কিন্তু এক ধরনের বেদনারও, কষ্টেরও, লজ্জারও। আমাদের এমপি মৃত্যুর জন্য ভারতে যান, বিষয়টা কি আসলে এরকম? মরতে কি ভারতে যাওয়া লাগে? কিন্তু মরেছেন বা মৃত্যু হয়েছে। এমপি আমাদের, উনি জেল খাটতে চলে যান দুবাই অথবা মধ্যপ্রাচ্যের কোনো দেশে, জেল খাটতে বোধ ওখানে যাওয়া লাগে না। এগুলো দেখেন আমাদের জন্য কত কষ্টের। আবার আরেকজন সাবেক প্রতিমন্ত্রী, সম্ভবত বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তিনিও ভারতে আছেন, সালাউদ্দিন সাহেবের কথা আমি বলছি। তো এগুলো এক একটা ঘটনা। আমরা যদি বলি যে এগুলো কিছুই না, মাথা ব্যথার কিছু নেই, তো মাথায় যদি না থাকে ব্যথাটা থাকবে কোত্থেকে? আসলে মাথারও বিষয় আছে এখানে, ব্যথারও বিষয় আছে, যদি উপলব্ধি করি। আর
উপলব্ধি না করলে তো কোনো ঘটনাই না, শুধু ইন্নালিল্লাহ, আর কিচ্ছু লাগে না। জি কিন্তু আমাদের জন্য একটার পর একটা ঘটনা, আমরা নানান ইস্যুর কারণে একটার পর একটা কিন্তু ভুলে যাই, অথবা আরেকটা ঘটনা সামনে চলে আসে। এমনও হতে পারে আনোয়ারুল আজিম সাহেবের ঘটনা 2-4 দিন পরে আর আলোচনায় থাকবে না। কিন্তু এখানে কিছু উপাদান আছে আলোচনার প্রেক্ষিতে সরকার যদি চায়, সরকারের স্বার্থেও দেশের স্বার্থেও, তিনি চিকিৎসা নিতে যদি গিয়ে থাকেন, স্পিকারের কাছে ওই নোট আছে কিনা। একজন সংসদ সদস্য যদি দেশের বাইরে যান, স্বাভাবিকভাবে একটা নোট থাকার কথা। অথবা এই চিকিৎসা তিনি কত বছর ধরে নিতে যান। আপনার কথাই কিন্তু এসেছে তিনি বারবার জি কলকাতায় অনেকবার গিয়েছেন, তবে প্রতিবার যার চিকিৎসার কাছে জন্য কিনা গেছেন, সেটা অবশ্য যার কাছে গেছেন উনি কিন্তু কোনো চিকিৎসক না, উনি একজন স্বর্ণ ওনার বন্ধু ব্যবসায়ী। এবং জি স্বর্ণ ব্যবসায়ীর কাছে কি চিকিৎসা আছে, স্বাভাবিকভাবেই কিন্তু একটা প্রশ্ন আসে। আর এরই মধ্যে গণমাধ্যমে যে তথ্যগুলো আসছে, স্বর্ণ ব্যবসার কথা আসছে, হুন্ডির কথা আসছে, এগুলো কিন্তু একজন মাননীয়র সাথে মানায় না। সংসদ সদস্যকে সম্বোধন করার আগে আমরা যত কিছুই বলি, আগে কিন্তু মাননীয়টা ঠিক করেই বলি। তো আমাদের মাননীয়দের যদি এই দশা হয়, তাহলে আমরা কোন পর্যায়ে যাচ্ছি, আমাদের নিজস্ব সম্মানের জায়গাটা থাকছে কিনা। আবার দেখেন কাকতালীয়ভাবে ভারতের জন্য আমরা একটা যন্ত্রণা হয়ে দাঁড়িয়েছি। তারা এমনিতেই আছে নিজস্ব ব্যতিব্যস্ততার কারণে, বিশেষ করে নির্বাচন নিয়ে। ঠিক এইরকম সময়ে বাংলাদেশের একজন এমপিকে নিয়ে সেখানে অঘটন। এমনিতে যেটা ওপেন সিক্রেট যে আমাদের নানান কিসিমের লোকজন, রাজনীতিক অথবা সন্ত্রাসী অথবা হুন্ডি অথবা ব্যবসা, যেভাবে আমরা বলি, তাদের কিন্তু একটা নিরাপদ স্বর্গরাজ্য হচ্ছে কলকাতা সহ আশপাশে। তো সেটা বাংলাদেশের মোটামুটি সবাই জানে, কেউ বলে কেউ বলে না, কেউ চিকিৎসার কথা বলে, নানান কথা বলে। তো এই দিক থেকে সরকার যদি একটু, সরকার এখানে লস হওয়ার কিছু নাই, কিন্তু বিষয়টা যদি একটু আলোচনায় আনে বা তাগিদের মধ্যে রাখে, একদম প্রকাশ করতে হবে বিষয়টা এরকমও না, তাহলে ভবিষ্যতের জন্য হয়তোবা আমাদের মধ্যে একটা সতর্কতা কিন্তু এটা একটা আসতেও পারে। বিষয় আছে যে উনি জানিয়ে গিয়েছিলেন কিনা হ্যাঁ, উনি অবশ্যই। চিকিৎসার জন্য, ওটার পার্সোনাল কোনো ওনার ট্রিপও হতে পারে, হ্যাঁ, হতে পারে। সেটাই বলছি। কিন্তু যে আবার জানিয়ে গেলে উনি যদি নিরাপত্তা চেতেন তাহলে না তাও পেতেন, একটা বিষয় তখন ছিল, একটা বিষয় ছিল। আসতো। আবার ওনার মেয়ে, যেটা ওনার মেয়েকে বারবার প্রশ্ন করা হয়েছে উনি জানেন কিনা, উনি বারবার বলছেন উনি জানেন না, কিন্তু দ্বিতীয় বাক্যে বলছেন তিনি এটার শেষ দেখে ছাড়বেন। তার মানে হচ্ছে ওনার মেয়েও এই বিষয়ে জানেন, যেহেতু শেষ দেখতে চাচ্ছেন। তো উনি কিন্তু শেষ হয়ে গেছেন। আবার যদি এমন হয় যে এটাই যদি শেষ মানে উনি মনে হয় মেন করেছেন যে যারা এটা না হত্যাকাণ্ড কামাল ভাই, ঘটিয়েছে অথবা সে তাদের মেয়ে মৃত্যু। তার ওই কষ্ট থেকে হয়তো সেটাই, বলছে যে আমি আমার আমার বাবাকে বাবাকে জেনে যারা হত্যা করছে আমি তাদের দেখিয়ে দেব। এটা মানে একটা তাদের বেদনার কথা বলে। বেদনার তো কথা বলতে পারি। আসলে তো আমরা তাদের যদি- কনফার্ম পানিশমেন্ট হ্যাঁ, আছে একটা অর্থাৎ মেয়ে বিচার হিসেবে তো চাচ্ছেন, বাবার স্বাভাবিক সেটা এই বিচারে চাইবেন। Sensitive issue কিন্তু না। গত কয়েকদিন কিন্তু উনি সরকারের প্রশাসনের বিভিন্ন জায়গায় গেছেন এবং প্রত্যেকটা জায়গা মতো যাওয়া যেটাকে বলে। তো এই সার্কামস্টেন্স বলে যে তিনি কিছু জানতেন, কিন্তু আবার বলাও সম্ভব না। টোটাল বিষয়টার মধ্যে একটা তালগোল আছে, একটা অন্ধকার আছে। তো এটা শুধু আওয়ামী লীগের জন্য বা সরকারের জন্যই কষ্টের তা না, এমনিতেই আমাদের এমপি যারা আছেন, সম্প্রতি আবার উপজেলা চেয়ারম্যান হয়েছেন, তাদেরকে নিয়ে কিন্তু লোক সমাজে কথাবার্তা খুব বেশি ভালো কথাবার্তা নেই। তাদের আজে বাজে কাজ নিয়ে কিন্তু কথা হয়, কিন্তু অনিবার্য কারণে পুরাটা বলা যায় না, অর্ধেক বলতে হয়, বাকিটা বলতে গেলে জিহ্বা আটকে যায়। তো এই ক্ষেত্রে সরকার যেই অবস্থানে আছে, অপ্রতিদ্বন্দ্বী অবস্থায় আছে, রাজনৈতিকভাবে সরকার কোনো যন্ত্রণাই নেই, একদম নির্ভর, অপোজিশন বলতে কিছুই নাই। তো সরকার যদি এই বিষয়টাকে নোট ডাউনে রাখে, গুরুত্বের সাথে নেয়, সেই ক্ষেত্রে একটা ফয়সালার দিকে বোধহয় একটু একটু করে হলেও আমরা যেতে পারবো বা যাওয়ার আশা দেখতে বা পারবো। এই ধরনের আর কোনো যেন ঘটনা না ঘটে, ভবিষ্যতে কিন্তু একেবারে না। যেভাবে ঘটছে, জি কেউ বিদেশে গিয়ে জেল খাটছেন খুব বাজে অভিযোগে, যেটা মানায় না কোনো মাননীয়র সাথে। কেউ হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন, আবার কেন হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন এটাও আমরা কিন্তু ভাষা ভাষা বলি, বা জানলেও পুরোটা বলবো না। সম্মানটা ওনাদের, কিন্তু বলতে শরম লাগে আমাদের। এটা কিন্তু গোটা জাতির জন্যই আসলে শরমের। আর রাজনীতিবিদদের জন্য যদি তারা লাস্ট শরমের প্রশ্ন ভাবেন, মাথায় নেন, জি। তাদের জন্য বোধহয় আরেকটু কষ্টের। আর যদি বলেই ফেলেন এতে আমাদের মাথা ব্যথার কিছু নেই, জি হায়াত মউত আল্লাহর হাতে, এরকম তো মরতেই পারে। আমরা কিন্তু এই ধরনের হালকা কথা বলি, কিন্তু এই কিন্তু মৃত্যু এটাকে আর ওই একদম মৃত্যু seriously নিয়ে কিন্তু পরে এক মৃত্যু এরকম নয়, যেন সেটাই, মোটেই এক এই মৃত্যু ধরনের- নয়। এটা আসলে দেখার বিষয় আছে, অবশ্যই দেখার তদন্ত বিষয় এবং করে গুরুত্ব কেন দিয়ে হলো, দেখার কি বিষয়। হলো, এবং এটা আর সরকারের দেখতে গেলে বিষয় আছে। জি ভারতের সাথে আমাদের সম্পর্ক চমৎকার, দুই রাষ্ট্রের। আমরা আবার দুই আসলে একটা সরকারের বিরতি সম্পর্ক নিব। চমৎকার। জি। যদি চান যে এটার একটু কিছু খুঁটিনাটি তারা জানবেন, সম্ভবত এটা দু দেশের জন্য ভালো খবর হবে।
আমরা এবারে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের এই কয়েকদিন ধরে যেটা আমরা জানছি যে শিরোনামেও আছে, আজকের শিরোনামেও আছে যে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং তার পরিবারকে যুক্তরাষ্ট্র প্রবেশের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং এটা ইউএস স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে পাবলিশ করা হয়েছে। স্পেসিফিক্যালি যদি বলি, ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাক্ট 7031C ধারা অনুযায়ী তার উপরে এই নিষেধাজ্ঞাটা দেওয়া হয়েছে এবং এখানে অভিযোগগুলো যেগুলো আনা হয়েছে কয়েকটা, সেটার মধ্যে আছে সাধারণ মানুষের আস্থা ভঙ্গ, ফৌজদারি অপরাধে অভিযুক্ত তার 2 ভাইকে পালাতে এবং শাস্তি এড়াতে সহযোগিতা করা, সামরিক খাতে দুর্নীতি এবং সরকারি নিয়োগে ঘুষ গ্রহণ। অবশ্য এই অভিযোগ উনি অস্বীকার করেছেন এবং এটা চ্যালেঞ্জ করেছেন। উনি বলেছেন এই বিষয়ে তদন্ত যা দরকার সেটা যেন করা হয় এবং উনি আরেকটা মন্তব্য করেছেন যে এটা হয়তো সরকারকে বিব্রত করতেই এসব নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তো আমরা জানি যে স্যার আপনার কাছে আসবো যে এই ভিসা নিষেধাজ্ঞা, এটা আসলে ভিসা নিষেধাজ্ঞা নয়, এটা যেহেতু দুর্নীতির অভিযোগ, বাট এই স্যাংশন নিয়ে কিন্তু আমাদের রাজনৈতিক অঙ্গনে মন্তব্য প্রতিক্রিয়া চলছিল নির্বাচনের আগে থেকেই। তো এই যে একটা ঘটনা ঘটলো এরকম একজন সাবেক সেনাপ্রধানকে নিয়ে, এবং আজকে বিএনপি মহাসচিব একটা মন্তব্য করেছেন যে সরকার বিএনপি মহাসচিব বলছেন যে সরকার সেনাবাহিনীকে অন্যায়ভাবে ব্যবহার করেছে এবং এই স্যাংশন জাতির জন্য লজ্জাকর। আপনার অভিমত কি? ধন্যবাদ আপনাকে। আসলে জেনারেল আজিজ সাহেব বিডিআরের প্রধান ছিলেন এবং কি সেনাপ্রধানও ছিলেন, এমনকি আজকে 3 বছর পর হঠাৎ করে আমাদের 2 বছর আগে আমরা দেখেছি যে আমাদের র্যাবের উপর স্যাংশন দিয়েছে, আরও কিছু ব্যক্তির উপরেও তারা স্যাংশন দিয়েছে। এমনকি আমেরিকা সবসময় আমাদের দেশ বা অন্যান্য দেশে তাদের মতের সাথে মিল হলে স্যাংশন দেয়, নাহলে স্যাংশন দেয় না। এই যে আমি একটা দেশের এক্সাম্পল দিই, ট্রাম্প যখন ক্ষমতায় ছিল তখন সুদানকে সন্ত্রাসী রাষ্ট্র বলা হতো। সুদান যখন আমেরিকাকে স্বীকৃতি দিল তখন সুদানের ওই যে সন্ত্রাস জিনিসটা তারা কিন্তু উইথড্র করে নিল। আমরা দেখেছি কয়দিন আগে সৌদি আরব এবং হুতিদের সাথে যে গণ্ডগোলটা, সৌদি আরব এবং হুতির গণ্ডগোল, সেখানে আমেরিকাকে দেখা যাচ্ছে যে হুতিদের সাথে একটা সমঝোতা করার জন্য তারা কিন্তু দায়িত্ব নিয়েছে এবং কাউকে দায়িত্বও দিয়েছে। আমাদের এখানে যে স্যাংশনটা ওনার আজিজ সাহেবের উপর দিল, তো সেটা হলো যেমন একটা রাজনৈতিকভাবেই, এর আগেও আমরা শুনেছি যে মনি আপনারা বিএনপি করেন যে আমাদের এখানে স্যাংশন দিবেন, আমাদের গার্মেন্টসের উপর স্যাংশন দিবেন। আমেরিকা যখন আমাদের 71 সালে স্বাধীনতা যুদ্ধের দিকে আমরা যাই, আমাদের 30 লক্ষ লোক শহীদ হলো, তারা বারবারে কিন্তু 3বার ব্যাটো দিয়েছে। গাজা যুদ্ধের ব্যাপারে দেখেন, যখন সবাই গাজা যুদ্ধের ব্যাপারে নিন্দা প্রস্তাবের জন্য আনলো, কিন্তু সেখানে আমেরিকা সেখানেও আবার 3বার ব্যাটো দিয়েছে। আমেরিকা তার কৌশল এবং তার পদ্ধতি, তার সিস্টেমের মতো সে চলাচল করে। আপনি দেখেন 1 বছর আগে, 2 বছর আগে 14 সালে আপনার দেখেন আমেরিকার একজন রাষ্ট্রদূত ছিলেন, উনি কিন্তু ড্যান মজিনা, তখন উনি আমাদের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্যই উনি কিন্তু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ঘুরেছেন। এমনকি আমাদের তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ সাহেব একটা কঠোর বক্তব্য দিয়েছেন ওনার বিরুদ্ধে। এবারও আমরা দেখেছি যে আমাদের পিটার হাস সাহেব গত 1-1.5 বছর আগে ওনার কী ভূমিকাটা, এটা আপনারা জানেন। এমনকি দেখা যাচ্ছে যে এমনকি আমাদের হয়তো বিএনপি নির্বাচনে তো আসতো, বিএনপিকে দেখা গেছে যে অনেকটা পিটার হাসের সাথে মিটিং করছে এবং পিটার হাসের সাথে আলোচনা করছে। এবং পিটার হাস মনে হচ্ছে, এমনকি বিএনপির অনেক কর্মীকেও দেখেছি যে তারা বলতে শুনেছি, আমার সাথে অনেকে আলোচনা করে যে এবার একটা কিছু হবে, কারণ আমেরিকান অ্যাম্বাসেডর আমাদের সাথে আছে। এই যে ধরেন আমেরিকার এই যে মিশ্র জিনিসটা এবং ইয়েটা, এমনকি তাদের যদি তাদের মতের সাথে মিল হলে তারা মনে করে এটা ঠিক আছে, ওটা ঠিক আছে। তো জেনারেল আজিজ সাহেবের ব্যাপারে যে পয়েন্টগুলো আসছে, উনি ঘুষের ব্যাপার আসছে, ফৌজদারি আদালতে তার ভাইদের ব্যাপার আসছে, তারপরে দিয়ে ইত্যাদি ইত্যাদি, ওনার পরিবারের সদস্যদের ভিসা দিবে না, সেটা ধরেন মানে যেহেতু উনি এরকম একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল এবং যেহেতু সেনাপ্রধানের দায়িত্ব একটা বিশাল সংস্থা আমাদের সেনাবাহিনীর প্রধান হিসেবে ন্যাচারালি এটা আমাদের জন্য খুবই কষ্টকর ব্যাপারও। যে লজ্জাকর বলবো যে তদন্ত সাপেক্ষে আসবে, আমেরিকাতে দিলে যে এটা লজ্জাকর হবে তা না, আমরা সেটা মনে করি না। কারণ আমরা তো আমেরিকাকে দেখেছি যে গাজা দেখেন না, প্রতিনিয়ত হত্যা করতেছে 100, 150, 200, এরপরও বাইডেনের মুখ দিয়ে বের হচ্ছে যে ওখানে কোনো গণহত্যা হচ্ছে না। যেখানে আপনার সাউথ আফ্রিকা আইসিসিতে তাদের বিরুদ্ধে মামলা করেছে, সে মামলা তারা মানে না। তো আমেরিকা তো গায়ের জোরে সারা পৃথিবী চালাচ্ছে। একসময় আমরা ডাচদেরকে দেখেছি, পর্তুগিজদেরকে দেখেছি, ব্রিটেনকে দেখেছি। এখন প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে তারা যে ওই যে রশিটা তাদের হাতে টেনে নিয়েছে, সে রশিটা টানতেছে। এখন আমাদের মতো মধ্যমায়ের দেশগুলোতে বা আমাদের দেশে তৃতীয় বিশ্বের অনেকগুলো দেশ, আমরা বিভিন্নভাবে ফাইট করি, বিভিন্নভাবে তারা তাদের ব্যবসা স্টার্ট। আপনি দেখেন আমাদের স্বাধীনতা যুদ্ধের 3.5 মাস পরে কিন্তু আমেরিকা আমাদের স্বীকৃতি দিয়ে দিচ্ছে, ব্যাটো দিয়েছে, তারা দেখছে তার
ব্যবসার স্বার্থ আছে, তার এখানে এত কোটি লোক, তারা আবার ওগুলো হিসাব করে। তার আজকে গার্মেন্টসের কথা বলেন, গার্মেন্টসের আমাদের সেখানে তাদের আমরা গার্মেন্টসের ব্যবসা করতেছি, তারা কি ব্যবসা করতেছে না? তাদের ব্যবসায়ীরা সেটা মানবে? আমি নিজেই আমেরিকান একজন ব্যবসায়ীর সাথে কথা বলেছিলাম, ওরা বললো না না না, আমরা তো আমাদের ব্যবসায়ীদের সিন্ডিকেট আছে, আমরা তো সেটা ধরবো যদি আমাদের এখানে গার্মেন্টসের উপরে স্যাংশন দেয়। তো এইরকম আমি যেটা মনে করি যে আজিজ সাহেবের এটা তদন্ত করা উচিত। উনি যদিও সাংবাদিক সম্মেলন করেছে, এই ব্যাপারটা মানে আমাদের নিজেদেরও কাছে খারাপ লেগেছে, সরকারকেও একটা বিব্রতকর অবস্থায় ফেলেছে যে সরকারের এই মাত্র ক্ষমতা, সরকার 7 জানুয়ারিতে ক্ষমতা আসার পরে আপনার মাত্র 3-4 মাসের মধ্যে ডোনাল্ড লু এসেছে। এবং দেখেন ডোনাল্ড লুকে দেখেন না, উনি কার সাথে যাই আলোচনা করলে উনার একসময় তো আমরা দেখেছি বিএনপির অনেক নেতৃবৃন্দকে এই টক শোতে বলতে যে সালমান রহমান সাহেবের বিরুদ্ধে স্যাংশন দিয়েছে, সালমান সময় বিদেশ যেতে পারতেছে না। ডোনাল্ড লু এসে কিন্তু সালমান রহমানের বাড়িতে আতিথেয়তা গ্রহণ করেছেন, এমনকি আমেরিকান অ্যাম্বাসেডারকে নিয়ে। তো সুতরাং ওনারা কখন কি করতেছে, কখন কি করবে, কখন কাকে ধরবে, কখন এটা কিন্তু আমার মনে হয় যে তাদের এই বাণী, তাদের এই স্যাংশন, এটাকে আমার মনে হয় যে আমরা ওইভাবে দেখি না। আমি মনে করি যে জেনারেল আজিজ সাহেবের ব্যাপারে সেটা তদন্ত করা উচিত এবং তদন্ত সাপেক্ষে জিনিসগুলো বেরোয় আসবে। এবং উনি নিজে সাংবাদিক সম্মেলনে কি বলেছেন না বলছে সেটা আমি অত দেখি নাই, তবে এই জিনিসটা আমার মনে হয় তদন্ত সাপেক্ষে বেরোয়, সত্য ঘটনা বেরোয় আসবে বলে আমি মনে করি। জি আপা, আপনার কাছে যদি যাই, নিজামুল স্যার যেটা বললেন সেটা, এবং আরও দুইটা আমি কোট করতে পারি যে আজকে ওয়াদুল কাদের সাহেবও বলেছেন যে যুক্তরাষ্ট্র এমন একটা, স্যারের কথার সাথেই মিল আছে যে যুক্তরাষ্ট্র এমন একটা রাষ্ট্র যারা গণহত্যাকে অস্বীকার করে, তাই তাদের দেওয়া এই নিষেধাজ্ঞাকে আসলে এমনভাবে আমলে নেওয়ার কিছু নেই। এবং পররাষ্ট্রমন্ত্রী এবার বলেছেন যে এই ঘটনাটা, এটা রাষ্ট্রের জন্য আসলে লজ্জাকর কিছু নয়, কারণ এটা তার বিরুদ্ধে, মানে এই একজন পার্সনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, এটা ভেরি মাচ পার্সোনাল লায়াবিলিটি বা রেসপন্সিবিলিটি, নাথিং ইনস্টিটিউশনাল। আপনার অভিমত? ধন্যবাদ। শোনেন, এই ব্যক্তির কখন তার সম্পর্কে কথাগুলো বলা হয়েছে? যখন সে সেনাবাহিনীর প্রধান ছিল। কখন বলা হয়েছে? যখন সে বিজিবির প্রধান ছিল। তখন সে কি কি করেছে, এখন কি করেছে সেটা কোনো কথা না। একজন রাষ্ট্রপ্রধান যখন ক্ষমতাচ্যুত হয়, তার পূর্বের ঘটনাগুলো নিয়ে কিন্তু কথা হয়। পরের ঘটনায় কি করলো, যদি কিছু করে থাকে সেটা অ্যানাদার থিং। তো তাহলে কি হলো, কান টানলে মাথা আসবে। তো আজিজটাকে সেনাবাহিনীর তৎকালীন প্রধান, যেই তৎকালীন টাইমটার জন্য আপনার নিষেধাজ্ঞা, আমার কথা এইখানে না। আমার কথা হলো আজিজ সাহেব আজকে প্রেস কনফারেন্স করেছেন, আমি হলে চুপ করে থাকতাম, যা হয় হোক, আমি তো অপরাধী। সে যে অপরাধী সে জানে না, তার ফ্যামিলি কেমন সে জানে না। এবং এই জানার পরেও যারা তাকে বসিয়েছে ওই জায়গায়, বাংলাদেশ সেনাবাহিনী আমাদের প্রত্যেকের হৃদয়ের অন্তঃস্থলের রাখার জায়গা, কারণ এরা আমাদেরকে টিকিয়ে রাখবে। ওরা ওই প্রত্যয় নিয়েই কিন্তু চাকরিতে অংশগ্রহণ করে। ওই আপনার ওই ডাল আর রুটি খেয়ে কিন্তু তারা খাবে করে, কিন্তু তারা জীবনের অনেক মেধা বিসর্জন দিয়ে কিন্তু তারা ওই চাকরিটায় যায় এই দেশটাকে টিকিয়ে রাখার জন্য। সমস্ত বিশ্বে একই অবস্থা। সেই সেনাবাহিনীকে যারা কুলুষিত করেছে তাদেরকে ধিক্কার দেওয়া উচিত। এবং আপনার একটা হাত কেটে গেছে, আমি তো বলবো আজিজকে সরকারের একটা হাত, বড় অন্যতম একদম গুরুত্বপূর্ণ, সেই হাতটাই নিষেধাজ্ঞা দিয়েছে। অনেকটা এরকম, বাবাকে জুতায় গাছে তুলছে, আমি দৌড়ে পালায় আসছি, মানির মান পাহাড় সমান। আরে আজিজ কি ব্যক্তি, আজিজ নিয়ে তো এখানে কোনো কথা হয় নাই। এইখানে আপনার সেনাবাহিনীর চিফ, সমস্ত সেনাবাহিনী আজকে লজ্জিত, স্তম্ভিত, সমস্ত বাংলাদেশের সচেতন নাগরিক লজ্জিত, স্তম্ভিত। অথচ দেখেন আওয়ামী লীগের কোনো আপনার কিছুর হাত দিতে পারবেন না, যে ওই যে জুতায় গাছে তুলছে, আমি কিছুই মনে করিনি, মানির মান পাহাড় সমান। আপনার এই ওবায়দুল কাদের 2 দিন আগে বলছেন, লু আসার আগে বলছেন যে নিষেধাজ্ঞা পরোয়া করেন না বাংলাদেশ, ফাইন, বিরাট কথা। আবার কি না তার আগে বলছেন তলে তলে আমাদের সব হয়ে গেছে। আপনি বুঝেন ব্যাপারটা, মানে কত বড় পাগল হলে, কত বড় স্মাগলার হলে এই দেশের সরকারে থাকা যায়, কত বড় আপনার তাইরে নাইরে করা মানুষ হলে এই দেশের সংসদে থাকা যায়, এই দেশের ক্ষমতায় থাকা যায়, এদের প্রমাণ হলো এটাই। এরপরে কি বলছে, লোকে দাওয়াত করে আনিনি। লোকে যদি দাওয়াত করে নাই আনে তাহলে আজকে এত কথা আসছে কেন? এবং আপনার কি বলছে, তারপরে কি বলছেন উনি, বিএনপির উপরে পাত্তা না দিলেও তলে তলে আবার কি করে কে জানে, এটাও কিন্তু বলছে। উনি কোনো কথাই বলতে বাদ রাখে না। আজকে কি বলছে, লু আসলেন সম্পর্ক ভালো করতে, তিনি যেতে না যেতে নিষেধাজ্ঞা এসে গেল।
আর কিছু লাগে আপনার যদি ধারা বিবরণী প্রশ্নের উত্তর দেই আমি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে এইটিরে বিশ্লেষণ করলেই তো 20টা 50টা প্রশ্নের উত্তর লেখা যায়, তাও কি 100 পাতা ভরে ভরে, আপনার পাতা নিতে নিতে পাতা শেষ হয়ে যাবে, এদের কাহিনীগুলো নোংরামিগুলো শেষ হবে না। আপনার সেইখানে কি করেছে তারা, লু সাহেব কি বলেছে, গত বছর অস্বস্তিতে ছিলাম আমরা, মানে তারা এবং বর্তমান সরকার সামনের দিকে তাকাতে চাই, পিছনে নয়। তার মানে কি আমেরিকা যা বলে তার উল্টাটা করে রাক্ষসের মতো। যদি বলে আজকে আমি অনেক দূর যাব তাহলে কাছে থাকে, যদি বলে আমি আজকে কাছে থাকবো তাহলে অনেক দূরে যায়। এটা এতদিন এই 1/11 পরে এই আমেরিকা আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসছে, তখন কিন্তু তারা উস্তাদ, তখন কোনো সমস্যা ছিল না। তারপরে যখন আপনার ড্যান মজিনাকে যখন আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক বলল কাজের বেটি মর্জিনা, এই সেই অপমান তো কম করলো না, কি আপনার মহিলাটাকে মোহাম্মদপুরে অপমান করলো আরেকজন রাষ্ট্রদূতকে, এই যে তার গাড়িতে হামলা করালো, এগুলার তো কোনো জুরি নাই এদের। আবার তারা যখন ওই মানুষটাকে, যেটা ভেতরে আভ্যন্তরীণ নিষেধাজ্ঞা ছিল যাদের নামে, তাদেরকেই মনোনয়ন দিয়ে তাদেরকেই আপনি এমপি মন্ত্রী বানালেন, তো ওনারা কি আঙ্গুল চুষবে? ওনারা কিন্তু বিশ্বের আপনার গণতন্ত্রের, যেটাকে বলে গণতন্ত্রের, তারা হলো গিয়া কর্তা ব্যক্তি, কিংবা আমি যদি আরো বলি গণতন্ত্রের মুরব্বী। তো আপনি সেইখানে সারা বিশ্বের, আমি বলছি আমেরিকাকে, আমি শুধু বলছি না, আমেরিকাকে মনে করে সারা বিশ্ব। আপনি এটা রাষ্ট্রবিজ্ঞানের বই হয়েই পড়ে যান, কিংবা আপনি আপনার জীবনের বাস্তবতা দিয়েই যান। আপনি যদি নাই মানেন তাহলে তো কোনো কথা নাই, তাহলে এত কথা আসছে কেন? আবার যাওয়ার পরে আপনি বলেন কেন বিএনপির সঙ্গে মিটিংয়ে তো বসলো না, কি তাদের সঙ্গে মিটিং করছে বিরাট কিছু। এই যে আমাদের নিজাম ভাই কত সুন্দর করে বললেন যে সালমান এফ রহমানকে নাকি নিষেধাজ্ঞা দিয়েছে। আমরা তো এটাও শুনেছি উনি কয়েকটা এয়ারপোর্টের দ্বারা আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন করতে বাধ্য হয়েছে। আমি শুনেছি বলেছি, আমি সেইখানে বলছি যে সেই সালমান এফ রহমানের বাসায় মিটিং করে কি খুশি, ওনারা তো এইভাবেই করে। আমি ওনাকে আরো বড় প্রমাণ দিয়ে দেই, বাবর সাহেব এখন জেলখানায় ওনারা রেখেছেন, বাবর সাহেবের বাসায় বিউটিনেস একের অধিক দিন, মনে হয় 20-50 দিন আপনার মিটিং করেছে, দাওয়াত খেয়েছে, ফ্যামিলি দাওয়াত। সেইখানে গিয়েও তাকে দেখেছি, বিউটিনেসকে, সুন্দরী মহিলা, অনেকক্ষণ 3-4 ঘন্টা আমরা গিয়েছি, চলে আসছি খেয়ে দে, উনি তখনও ছিল, আমরা গিয়েও দেখেছি। তো এই যে খাতিরের বড়, যে বলে না শত্রুর জন্য বড় পিড়ি, এটা আমেরিকা বুঝে। তা বাংলাদেশের যদি পররাষ্ট্র নীতি আপনি না বুঝেন, তাহলে আপনার রাজনীতি করতে কইছে গেরা? তার চেয়ে তো আপনার ওই আর্মি শাসনই ভালো ছিল। আপনাকে রাজনীতি করতে কইছে গেরা? আপনি রাজনীতি করবেন পররাষ্ট্রের ভাষা, তাদের ভাষাটা আমাকে বুঝতে হবে, তারা কোন ভাষায় কথা বলে। আমি বলি লু সাহেবকে কি দেখলাম, মেয়েদের সঙ্গে আড্ডা দিলেন, ফুচকা খাইলেন, আইসক্রিম খাইলেন, সেই লোকের তো গিয়ে যাহার নাম স্যাংশন তাহার নামে নিষেধাজ্ঞা। একটা আজিজকে নিষেধাজ্ঞা দেওয়া মানে কি? আরো তো আছে, পাইপলাইনে আছে, যেটা আওয়ামী লীগের কর্তা ব্যক্তিরা জানে, অন্যদের জানায় না। কিন্তু যখনই ইউএস ডিপার্টমেন্টের বিভিন্ন স্টেট ডিপার্টমেন্টের থেকে খবরগুলো আসে তখন জনগণ জানে, আমরা যখন জানছি তখন সাধারণ জনগণ হিসেবে জানছি, কিন্তু আওয়ামী লীগ অনেক কিছু জানে যেটা তারা বলবে না। তো তাদের গণতন্ত্র না কি এত শক্তিশালী রাডারের মতো, তাহলে এত কিছু লিখে দেওয়ার পরেও কেন স্যাংশন খায়? আর আজিজ সাহেব স্যাংশন খায় কোনো রকমে, বেনজির এবং আজিজকে আপনার দূরে সরানোর কোনো অয় নাই, নো টয়। আপনার যে ওইখানে আপনার তারা কখন কিসের জন্য স্যাংশন খাইছে, তারা তাদের সরকারের কথা মতো কাজ করতে গিয়ে, নিজের আখের গুছাইতে গিয়ে ওই সময়টায়, তাহলে সেই সময়টা কান টানলে অটোমেটিকলি মাথা আসবে। অতএব এখানে আজিজ সাহেবকে বুঝতে পেরেছি। মোস্তফা কামাল, আপনার কাছ থেকে একটু জানবো। জি, আমি দুটা দলের কাছে, আওয়ামী লীগ এবং বিএনপি, মোটা দাগে দুটা দলের কাছে, জাতীয় পার্টি একটা বিরতি নিব আমরা, একটু যদি সংক্ষিপ্তভাবে বলেন, তারপরে একটা বিরতি যাব। জি জি, দুটা দলের কাছেই কিন্তু যুক্তরাষ্ট্রের বিষয়টি আপেক্ষিক। জি, অর্থাৎ আওয়ামী লীগ আর বিএনপি, জাতীয় পার্টি মাঝে মধ্যে কাছে কেনারা যাওয়ার চেষ্টা করে, হয়তো ওইভাবে কুলায় না, তারপরেও বোঝানোর চেষ্টা করে যে আমাদের সাথেও তলে তলে না হলেও উপরে উপরে একটা খাতির আছে, আমাদের সাথেও মাঝে মধ্যে ওরা দাওয়াত খায় অথবা আমাদেরকে নিয়ে দাওয়াত খাওয়ায়। আওয়ামী লীগ বিএনপি দুটা দল যখন যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা অথবা বক্তব্য অথবা কোনো কাজ তাদের পক্ষে যায়,
তখন যুক্তরাষ্ট্র আমার আপনার চেয়ে আপন যেজন। ঠিক সর্বশেষ যে অংশটা আমরা দেখলাম যে লু সাহেব তো এবার বিনা দাওয়াতে আসছেন, কিন্তু আবার দাওয়াত খেয়েছেন আমাদের ঘরেই, বিএনপির সাথে বা দেখা সাক্ষাৎ করেন নাই। অতএব শুধু তলে তলে নয়, উপরে উপরেও আমাদের সাথে উনি আগে বলে এসেছেন কোনো রাজনৈতিক আলাপ আসলে উনি তারা তো করবেন না। কখনোই রাজনীতি করেন না, শুধু একটু ক্ষমতা অদল বদল করে দেন। তো তাদের যেই কূটনীতির যে অংশটুকু, আসলেন উনি ঘুরলেন, হাসলেন, ক্রিকেট খেললেন, কলা খেলেন, ফুচকা খেলেন, এগুলো উদ্ধৃতি করা হয়েছে যে আমাদের সাথে সব ঠিক হয়ে গেছে। তো ব্যাঠিকটা কবে ছিল সেটা কিন্তু ক্লিয়ার করলেন না, আওয়ামী লীগের দিক থেকেও না, বিএনপির দিক থেকেও না। তো এবার যেটা আমরা খুব স্পষ্ট দুইটা বিষয়, বিএনপি এবার লু সাহেবের ধারে কাছে যাওয়ার চেষ্টা কম করেছে অথবা যেতে পারেনি, দুটার একটাই হোক। আবার তাদের দিক থেকে প্রতিক্রিয়াও কিন্তু একদম স্বাভাবিক, যে স্যাংশন তো আসতেই পারে। আর ক্ষমতাসীন দল থেকে তো তারা স্যাংশনকে কিছু মনেই করেন না এবং বলছেনও লাগলে এটা আমরাও দিয়ে দিতে পারি নিষেধাজ্ঞা। তো তাদের কিন্তু একটা সুযোগ ছিল লু সাহেবকে এবার দিয়ে দেওয়া বা অন্তত এয়ারপোর্টে আটকে দেওয়া, যে তুমি কার দাওয়াতে আসছো। তো বাস্তবতা হচ্ছে সবাই ওখানে একটু দাক্ষিণ্য চায়, কাছাকাছি যেতে চায়। আর যাওয়ার জন্য কেউ মায়ের কান্না নাম দিয়ে কান্নাকাটি করেন, কেউ মায়ের ডাক দিয়ে ডাকাডাকি করেন। তো এগুলো আসলে দুটা দলেরই এক ধরনের দৈন্যদশা। কার বেশি কার কম সেটা পরের বিষয়, প্রশ্ন, কিন্তু দৈন্যদশা একই। আমাদের যে রাষ্ট্রদূতরা এখানে যে বিগত কয়েকজন, আপনি যদি বার্নিকাটের কথা ধরেন, তিনি অপদস্থ হয়েছেন। ড্যান মজিনা, উনি কাজের মেয়ে মর্জিনা হয়ে গেছেন। হাঁস সাহেবরে জবাই করে খাওয়ারও বলছে যে শীতকালে খাইতে ভালো হাঁস, রাজহাঁস হোক আর পাতি হাঁস। অর্থাৎ দুটা দল যে কখন কোন দিকে ক্যাবলা করে, কোন তাদের মতলব, কোনটা উদ্দেশ্য, কোনটা নিয়ত, বোঝা বড় মুশকিল। আবার তারা যা বলেন সবই ঠিক। তো স্যাংশন আর রেস্ট্রিকশন শুনতে একটু তফাৎ, আসলে কাছাকাছি। দুটার যোগফল আসলে একটা অ্যাকশন। তো এই অ্যাকশনকে আমরা পরোয়া করি না। তো যদি পরোয়াই না করেন তাহলে কোন দিন যে বলে বসেন যে বিশিষ্ট স্যাংশনপ্রাপ্ত বীর, অস্বাভাবিক না, যেহেতু এটা কিছু মনে করেন না। আবার এটার মধ্যে এক ধরনের বীরত্বও দেখেন। তো তারা বলেও বসতে পারেন যে আমি এক সময়ের একজন স্যাংশনপ্রাপ্ত। আর আজিজ সাহেবের বিষয়টা কিন্তু একদম নতুন না। আমি যতটুকু গণমাধ্যমের কর্মী হিসেবে খেয়াল করেছি, আল জাজিরাতে কিন্তু এই নিয়ে একটা ডকুমেন্টারি হয়েছিল। ক্ষমতাসীন দল থেকে বলা হয়েছিল যে এটা একটা বিজ্ঞাপন, এটা তেমন কিছু না। আর এবার হচ্ছে লিখিত একটা বিবৃতি এসেছে, কথা আগেরগুলোই, ওনার ভাইরা কি তাহলে করে। ঘটনাটা এরকম হচ্ছে না যে মেইন জায়গা থেকে ওনারা সরে গিয়ে শুধু রাজনৈতিক পাল্টাপাল্টি বক্তব্য জি, আসছে, কিন্তু একই, আর solution নাথিং নিউ। বা এটার কিন্তু এবার একটা ভিতরে- নতুন ঘটনা আছে, জি। নতুন আছে একটা, যেটা খুবই গুরুত্বপূর্ণ। চাকরিতে থেকে তিনি ঘুষ খেয়েছেন, ভাইদেরকে এই করেছেন, ওনার ভাইরা খুব ভালো ছেলে, যাই হোক এগুলা যার যার বিষয়। তো একটা গুরুত্বপূর্ণ লাইন আছে ওখানে, যে তিনি আমাদের প্রতিষ্ঠানগুলোর প্রতি জনগণকে বীতশ্রদ্ধ করে তোলার বিষয়ে তার ভূমিকা আছে। এটা কিন্তু আমাদের গোটা দেশের জন্য লজ্জার। আর ছোট্ট একটা লাইন আমি উল্লেখ করে শেষ করে দেই, উনি যখন ক্ষমতায় ছিলেন তখনই কিন্তু এসব কথাবার্তা এসেছিল একটু একটু করে। আপনাকে মনে করিয়ে দেই, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী যিনি মারা গেছেন, তিনি নিজের মতো করে কথা বলতেন। তিনি একবার বলে ফেলেছিলেন যে, আবার তিনি ওনার কথা থেকে সরেন না কখনো, যেটা বলেন ওটার মধ্যেই থাকেন, বা লাগলে আরেকবার বলেন। ওনার স্বভাব যেটা ছিল, উনি বলে ফেলেছিলেন জেনারেল আজিজ সাহেব বিডিআরের ডিজি থাকা অবস্থায় কি কি বাজে বাজে কাজ করেছেন। ঘটনা হচ্ছে এই ভদ্রলোকও যিনি কথায় অটল থাকেন, তারও কিন্তু ইনিয়ে বিনিয়ে দুঃখ প্রকাশ করা লেগেছিল, যেটা আমি বলেছি এটা ওইভাবে বলি নাই, তো এইভাবে বলেছি, আসলে ওইটা বলেছি, সার কথা আসলে আমি যেটা বলছি ওইটাই। কিন্তু তখন কিন্তু উনি দুরবস্থায় পড়েছিলেন, রীতিমতো মাপে চাইতে হয়েছিল ওনাকে। তো এখন আল জাজিরা যখন দেখিয়েছে সেটা ষড়যন্ত্র, এখন যখন বিবৃতি এসেছে এটাকেও এক ধরনের ষড়যন্ত্র বলছি। আবার ঠিক কাল অথবা পরশু যুক্তরাষ্ট্রের ভূমিকা কোন দিকে যাবে, পিটার হাস সাহেব হয়তো আগামীকালে দেখলেন কারোর সাথে দেখা করতে গেল। আমাদের এখানে যে দৈন্যদশাটা, যেটা বিদেশে আমাদের রাষ্ট্রদূত যারা আছেন, দু একজনের সাথে আমি কথা বলেছি যে আপনারা কি মাঝে মধ্যে এই ধরনের দাওয়াত পান কিনা কোথাও, তারা হাসেন। কিন্তু আমাদের এখানে যখন রাষ্ট্রদূতরা কোনো মিনিস্ট্রিতে যান কোনো দিন, অর্থাৎ ডিএস লেভেলের লোক, ডেপুটি সেক্রেটারি অথবা বড় জোর জয়েন্ট সেক্রেটারি, আমাদের ওই মিনিস্ট্রিতে কিন্তু তার আগে 3-4 দিন ধরে এটা ধোয়া মোছা করা হয়, সোনার উপর পানি দিয়ে গালিচা বিছানো হয়। এক্সেলেন্সি আসবেন, ওনার সাথে একটু হ্যান্ডশেক করবেন, হ্যান্ডশেকটা একটু টাইম নিয়ে করেন, ছবি তুলতে যেন সমস্যা হয় না হয়। এই হচ্ছে আমাদের দৈন্যদশা, বাজে দৈন্যদশা। শুধু যুক্তরাষ্ট্র কেন, আপনি উগান্ডা রুয়ান্ডার কেউ আসলো, যে সমাদরটুকু আমরা দেই, অর্থাৎ যে এই পরিমাণে ঘাড়ে আমরা তাদেরকে তুলি,
এটা একটা স্বাধীন দেশের জন্য মোটেই সম্মানের না। আর যিনি করেন তিনি যদি সম্মানের বোধ না থাকে তো তার জন্য তো লজ্জা অথবা শরম সম্মান এগুলো একদম অবান্তর শব্দ। তো সেই ক্ষেত্রে আমরা যারা এই দেশের একেবারে সাধারণ নাগরিক, একেবারে সাধারণ, তাদের জন্য এটা কষ্টের। আর আজিজ সাহেবের বিরুদ্ধে সর্বশেষ মন্ত্রীরা যেটা বলে ফেলেছেন এটার মধ্যেও কিন্তু কথা এসে যায় যে আজিজ সাহেবের বিষয়টা একেবারে তার ব্যক্তিগত। এই ধরনের একজন ব্যক্তি কিন্তু আসলে ব্যক্তিগত নন, উনি রাষ্ট্রীয় ব্যক্তি। অনেক দায়, অনেক দায়িত্ব। 2018 সালের নির্বাচনের পরে না, এখনো আছেন, তখনকারই তো এখনো আছেন। কথাগুলো আপনার 2018 সালের নির্বাচনের পরে আজিজ সাহেবের বক্তব্য ছিল যে ওনার গোটা জিন্দেগিতে উনি এত সুন্দর নির্বাচন আর দেখেননি। অর্থাৎ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের চেয়েও গুণে মানে ওজনে আরো উপরে কথা বলেছেন। অর্থাৎ আমরা রাষ্ট্রীয় ব্যবস্থায় হোক আর রাজনৈতিক ক্রিয়াকর্মের কারণে হোক অথবা উচিত চাতুরীর কারণে হোক। কামাল ভাই আমি একটা পয়েন্ট বলি, এই যে আল জাজিরার রেফারেন্সটা দিলেন, আল জাজিরাকে তো আমেরিকা এবং ইসরায়েল ফেলে এবং ইসরায়েল সেখান থেকে বহিষ্কারও করেছে। এখন আল জাজিরার রেফারেন্স নিয়ে এখন আবার আজিজকে আমেরিকা আবার স্যাংশন দিয়েছে। অর্থাৎ মানে অর্থাৎ তার নেগেটিভ জিনিস কোথাও পেলেও সে ওইটাকে দিচ্ছে। তুমি আল জাজিরাকেই তুমি পছন্দ করো না, তার সংবাদ পছন্দ করো না, এখন তোমার রেফারেন্স দিতে হইছে ওই যে কমন পড়েছে যেটা না না কমন ওই যে আওয়ামী লীগ বিএনপির মতো যদি কমন পড়ে যদি আমার পক্ষে আসে আপনার আমেরিকার ক্যারেক্টার, আমি ওটাই বলছি। হ্যাঁ, ওদের চরিত্রটা ওইটা, আমাদের তো এদের চেয়ে খুব উন্নত চরিত্র, এটাও আবার বোধহয় আমরা খুব একটা দাবি করতে পারবো না। তো এইরকম একটা করতে করতে আমরা যে তাচ্ছিল্য করছি, এটাও তো আমরা নিজাম ভাই যেটা বললেন এটা নিয়ে আমরা বাহাস করতে পারি যে তোমরা ওখানে এই করো, আমাদের সাথে এই ট্রিটমেন্ট দিচ্ছ কেন আমাদেরকে। কিন্তু আমরা ওই প্রশ্নটুকু তো যেতে পারি না। তার আগেই যুক্তরাষ্ট্রের কোনো কথা আমার পক্ষে গেছে কিনা সেটার অপেক্ষা করি। বিএনপি মহাসচিব দেখেন এবার খুব গুণে গুণে কথা বলেছেন, এটা উপলব্ধির কারণে হোক আর আগের বেশি আগ্রহের কারণে হোক, তারা যেভাবে যুক্তরাষ্ট্রের পিছু নিয়েছিল তাচ্ছিল্য করে কিন্তু বলা হয়েছিল মজা করে যে পিটার হাস সম্ভবত বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার। কিন্তু দেখা গেল তার দুদিন পরেই পিটার হাস কিন্তু চলে গেলেন আওয়ামী লীগ অফিসে। যদি আপনার ফুটেজটা খেয়াল করে থাকেন, উনি একজন হেডমাস্টার, আওয়ামী লীগের বাদ বাকিরা অত্যন্ত সুবোধ বালকের মতো ওনার সামনে বসে আছেন। ওই দিনের আওয়ামী লীগের বিবৃতিতে ছিল যে তাদের সাথে আমাদের সম্পর্ক এখন নতুন উচ্চতায়। কেন নতুন উচ্চতায়? যে আমাদের ভুল বোঝাবুঝি ভেঙে গেছে। তো ভুল বোঝাবুঝি ছিল কখন? আবার গর্ব করতে গিয়ে বলেছেন যে উনি কিন্তু আমাদের অফিসে এসে অনেক সময় দিয়েছেন, আমাদের ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়েছেন। অর্থাৎ আমি কত হাসিল করেছি তাকে। আবার বিএনপির দিক থেকে দেখেন, তারা বাইডেনের একজন উপদেষ্টা ধরে নিয়ে এসেছেন তাদের অফিসে। আজব এক পরিস্থিতি আমাদের এই দুইটা দল কিন্তু যুক্তরাষ্ট্র নিয়ে। তো এখন আবার আওয়ামী লীগের থেকে আরেকটু দেখি আমরা তো যে ভাইরাল একটা শব্দ ইউজ করি যে একটু আলোচনায় আসতে চাই বা থাকতে চাই। আওয়ামী লীগের এক ভদ্রলোক যিনি দেশে মামলাবাজিতে খুব ভালো, উনি যুক্তরাষ্ট্রে চলে গেছেন বাইডেন সাহেবের বিরুদ্ধে একটা মামলা করতে, প্রেসিডেন্ট বাইডেনের বিরুদ্ধে। অর্থাৎ আমরা যে পাগলামে কাণ্ডগুলো করি, আমরা যদি বুঝে নাও থাকি, যুক্তরাষ্ট্রের লোকেরা যদি বাংলাটা পুরোপুরি নাও বুঝে থাকে, আধা দিয়েও যদি বোঝে, তো আমাদের স্বভাব বা আমাদের নৈতিকতা বা আমাদের চাতুরি কতটুকু তারা বোধহয় বুঝতে যথেষ্ট, আধা আধি বাংলা বুঝবে। ধন্যবাদ। আমরা যে সব শব্দ ইউজ করি। আমরা এখন আরেকটা টপিকে চলে যাচ্ছি। এটাও আজকের জন্য একটু আশঙ্কাজনক একটা হেডলাইন আমরা পেয়েছি নিউজে। সেটা হচ্ছে এই বছরে ভয়ঙ্কর রূপে ফিরতে পারে ডেঙ্গু। আমরা জানি যে যদিও ডেঙ্গু বা ডেঙ্গি আমরা যে বলি এটা বর্ষাকালীন একটা অসুখ, কিন্তু এটা এখন সারা বছরই হচ্ছে কিন্তু। এবং এটার জন্য আজকে একটা রিপোর্টও হয়েছে আমাদের এখানে, ওই রিপোর্টে কিছু ডেটা আসছে যেটা খুব আশঙ্কাজনক। এবং ওখানে বলা হচ্ছে যে 2000 থেকে মানে 2000 থেকে 2023-তে যতজন মারা গেছে, 2000 সামথিং ডেটাটা, শুধু 2023-তে শুধু গত বছরই মারা গেছে 1705 জন। এবং এটা কিন্তু বাড়ছে। এবং আরেকটা কম্প্যারিজন এসছে যে এই বছরের জানুয়ারিতে যেই পরিমাণে মানুষজন আক্রান্ত হয়েছে ডেঙ্গিতে, সেটা হচ্ছে গত 23 বছরের মধ্যে 18% বেশি শুধু এই ইয়ারে। তো আপনাদের রিপোর্টটা আমি দেখেছি। জি, এবং এখানে আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে ঢাকা সিটি কর্পোরেশনকে এই বছরে যে 2023-24-এ কিন্তু প্রায় 100 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে মশক নিধন এই অভিযানে। আপা, আপনার কাছে প্রথমে আসবো যে এই মশক নিধনে এই দুই সিটি কর্পোরেশনের সফলতা আপনি কতখানি মনে করেন যে তারা সফল হয়েছে কিনা? তারা যদি সফলই হতো তাহলে তো এই প্রশ্নটা আসতো না, তাহলে তো আপনিই বলতেন অতপর তাহারা সুখে শান্তিতে বসবাস করিতে লাগিল। তাহারা অসফল।
আগে যাও, তাদের ওই যে ভটভট করে শব্দ করে যে বাতাস ছাড়ে Fogging, সেটা ছাড়লে fogging দিয়ে শুনেন, করে। সেটাই বলি, সেটা ছাড়লে দুই একটা মশা মরলেও মরতে পারতো। এখন ওইটা যেদিন দিয়ে যায় ওই দিন আরো বেশি মশা হয়। কীটতত্ত্ববিদ বলেছেন ফগিং এ মশা মরে না। হ্যাঁ, হ্যাঁ, কিছুক্ষণ আরো বেশি তারা হয় থাকে। গেল। তারপরে এখন নতুন করে যেটা আবিষ্কার করেছেন, আগে তো ঘরে স্প্রে করলে মশাটা মরতো, এখন ওই মেশিনের মধ্যে ওই স্প্রের মধ্যে যেটা দিছে বিষাক্ত জিনিসটা নাই, কতক্ষণ ওটা সেন্সলেস হয়ে থাকে, তারপরে আবার অ্যাক্টিভ হয়। তো এখন ঘটনা হলো তারা শত শত কোটি টাকা নিচ্ছে, নিয়ে তারা বিদেশ যাচ্ছে ডেঙ্গু কিভাবে হয়, ডেঙ্গু হইলে কি হয়, ডেঙ্গু Research কতজন করার হয়েছে জন্য। রিসার্চ করার জন্য, সঙ্গে সাংবাদিক নিচ্ছে কতগুলা করে, সঙ্গে সাধারণ পিপল নিচ্ছে কতগুলা করে, সঙ্গে আবার অনেক রকম অফিসার তারা বানায়, সেই অফিসার করেও নিয়ে যায়, কিন্তু তাতে কিছুই কোনো লাভ হয় না। কারণ আন্তরিকতা যদি কম থাকে, তাদের মিনিমাম কোনো টনক নড়ে না যে জনগণের জন্য কোনো কাজ করার জন্য। আপনার এমন হয়েছে যে নর্থের যে মেয়র, তার ওই আশেপাশের যে টেলিভিশনগুলোয় টকশোতে গেছি, সেইখানে টকশো করতে করতে আপনার 10-20টা মশা খাওয়া শেষ। কারণ টকশোতে তো নড়া যায় না ওইভাবে, যে মশা মারা যায় না, এই সত্যি কথাগুলো বলছি। আপনার দক্ষিণেও ঠিক একই অবস্থা। দক্ষিণে আমরা থাকি, দক্ষিণের যে অবস্থা, মানে এখন তো নর্দমাও নাই এত, কিন্তু ঢাকা শহরের সম্পূর্ণ নর্দমাগুলো ভরে ফেলেছে। তারা যে বলবে পানি জমে থাকে, মজা পানি থাকে, বাসায় বাসায় গিয়ে 2-4টা দেখার জন্য দেখে যে এইখানে ডেঙ্গুর কোনো পাম আছে কিনা, সেটার জন্য তারা জরিমানা করে, এইসব করে, কিন্তু তারা কিন্তু কোনো ওষুধ দেয় না, জি, আপা, তারা আপনার- কিন্তু কোনো রকম আমরা আপনার ট্রিটমেন্ট করে না। এই পার্টে আসলে আমাদের সময় একেবারেই কম, তো আমরা একটু একটু জি, করে সবার সেই মতো- জন্য স্যার, বলছি যে তারা যদি আন্তরিক না হয়, যতদিন পর্যন্ত আন্তরিক না হবে, কখনোই এটা বুঝতে পেরেছি। একটা পাবলিক হেলথ সমস্যা। একসময় আমাদের দেশে গুটি বসন্ত হতো এবং গ্রামের পর গ্রাম কিন্তু বসন্তে মানুষ মারা যেত। জি। তারপর একসময় ডায়রিয়া হতো, কলেরা, এত লোক মারা যেত। এগুলো দুই একটা বার স্বীকার করে। স্যার, গত 2 বছরে ট্রিটমেন্টটা করতে করতে দেখেন, এরপর দিয়ে আমাদের এখানে যক্কা, যার হয় যক্কা তার নাই রক্ষা। কিন্তু আমাদের এখানে গত কয়েক বছরে, বিশেষ করে গত 2-3 বছর যে হারে ডেঙ্গু বেড়ে গিয়েছে, এমনকি গত বছর আমি নিজেই দেখেছি আমার পরিচিত কয়েকটা বাচ্চা ডেঙ্গুতে মারা গেছে। এবং ডেঙ্গুটা কিন্তু এমনভাবে সরকার বলতেছে যে আমাদের সিটি কর্পোরেশনের মেয়ররা, ওয়ার্ড কমিশনাররা যাচ্ছে, জরিমানা করতেছে, তারপরে বলতেছে টায়ারের ইয়ের মধ্যে পানি আছে, ছাদের মধ্যে পানি আছে। জি। আসলে আমাদের এখানে মনিয়াবা যে কথাটা বলেছে, আমাদের স্বাধীনতার 52 বছরে আমাদের খাল বিলগুলো, নর্দমার যেটা পানি প্রবাহ, যে স্বাভাবিকতাটা, সেটা আমাদের এখন আর নাই। কিন্তু আপনি কি বলছেন স্যার যে যে চেষ্টাটা তারা করছে সেটা যথেষ্ট? কারণ গত 2 বছরও এরকম রিপোর্টও এসেছে যে অকার্যকর কীটনাশক বাবদ অর্থ লোপাট, এই অভিযোগ এসেছে। আমি যেটা মনে করি যে এখানের মধ্যে বোধহয় আমার যে সিটি কর্পোরেশনের যে মেয়ররা, জি। ওনারা আরো সচেতন হওয়া উচিত। এমনকি আমার মনে হয় যে ফগ মেশিনের কথা উনি বলেছেন, জি, যে যেটা সেগুলোতে সেরকম কিন্তু কার্যকর মশার, না। আমিও নিজেও ব্যক্তিগতভাবে মনে করি সেখান থেকে কোনো রেজাল্ট আসতেছে না। এরপরেও আন্তরিকভাবে গভর্নমেন্ট চেষ্টা করছে, মেয়ররা চেষ্টা করতেছে। আমি দেখেছি অনেকগুলো জায়গায়, আপনারা দেখবেন যে এখনো আপনি ফেরি এলাকাতে গেলে দেখবেন যে এখনো নর্দমা, এখনো ময়লা স্তূপ, এখনো তো মশা তো এখানে জন্মেই। সেটাই, সেখানে তার মানে আমার মনে হয় যে proper ওয়ার্ড solution কমিশনার আছে, তাদের বিরুদ্ধে জরিমানা করা উচিত। মেয়রদের উচিত যে আপনি আপনার ওয়ার্ড যে ওয়ার্ডে একজন ওয়ার্ড কমিশনার কিন্তু অনেক শক্তিশালী। জি। আমরা বিদেশে দেখেছি যে সিটি কর্পোরেশনের যে ওয়ার্ড কমিশনাররা, ওনারা অনেক শক্তিশালী। ওনাদের উচিত ওই এলাকার সচেতন ব্যক্তিদেরকে নিয়ে, যারা দায়িত্ববান, বুঝতে পেরেছি, তাদেরকে নিয়ে মেয়ররা যদি তাদেরকে কাজ নিয়ে করে, করা। সেখান থেকে আমরা কিন্তু অনেক ভালো রেজাল্ট এক আনতে মিনিট পারবো। জি, আছে, এক মিনিট মোস্তফা শেষ কামাল, করে দেব। আপনার কাছে প্রথমত একটু আপনাদের আসবো। প্রতিবেদনটা আমি দেখেছি, খুবই চমৎকার একটা। 1 মিনিট একেবারে সংক্ষিপ্ত হবে, সরকার আমাদের যদি সময় সেটাকে একেবারে- আমলে নেয়, জি। তাচ্ছিল্য না করে, গত কয়েক বছর আমরা কিন্তু করোনা উতরেছি, করোনা এখনো চলে গেছে এ ধরনের কোনো তথ্য আমাদের কাছে নেই। চিকুনগুনিয়ায় ভুগেছি। ডেঙ্গু দমনের বা নিধনের, অর্থাৎ মশক নিধনের চেষ্টা সরকার কম করছে তা না, এক ঢাকার 2 সিটি কর্পোরেশনও ব্যাপক চেষ্টা করছে, কিন্তু মাঝে মধ্যেই তারা বিষয়টাকে তাচ্ছিল্য করছে। প্রশ্নটা সেখানে। মাঝে দিয়ে একবার 2 মেয়রের মধ্যে তর্ক হলো এই নিয়ে, যে যখন ওষুধ ছিটানো হয়, এক অংশের অর্থাৎ এক সিটির মশা আরেক সিটিতে চলে যায়, মানে বিনোদনের কথাবার্তা, হাস্যকর কথাবার্তা। আরেকজন মন্ত্রী কিন্তু বলে ফেললেন, তিনি কিন্তু চেষ্টা করছেন মশক নিধনের, বলে ফেললেন যে না, ও তেমন কিছু না, এই ডেঙ্গু এগুলো হচ্ছে এক ধরনের উন্নতির লক্ষণ। কিভাবে? যে যেসব দেশ উন্নত হয়েছে তাদের প্রত্যেক দেশে ডেঙ্গু হয়েছিল। এই যে মানুষের সাথে এই তামাশাগুলো করা, মস্করাগুলো করা, গত কিছুদিন ধরে 2টা সিটি কর্পোরেশনের মধ্যে ব্যাপক কর্মযজ্ঞ আছে কিন্তু এই নিয়ে। তো আমাদের এখানে যেহেতু সমান্তরাল হয়ে গেছে কর্মযজ্ঞ বা উন্নয়ন, ওটার পাশাপাশি আবার দুর্নীতি একই অর্থ হয়ে যায়। তো ডেঙ্গু আসছে, এটা যেমন আমাদের জন্য সতর্ক হওয়ার বিষয়,
ডেঙ্গু আসছে, এটা কারো কারোর জন্য একটা সুখবর যে এই উসিলায়ও কিছু কামাই রোজগারের একটা বিষয় থাকতে পারে। ধন্যবাদ। তো ওই জায়গা আমার থেকে মনে যদি হয় শেষ সরে করতে হবে আসেন, আমাদের। জি, এটা তার মানে আমাদের জন্য তো অবশ্যই প্রপার ভালো। সলিউশনটা বের জি, করতে হবে। যে আপা বললেন অবশ্যই রিসার্চ সম্ভব। হচ্ছে, কিন্তু রিসার্চ করে আসল সলিউশনটা তো বের জি। হচ্ছে না। সমাধান হবে, চেষ্টা সেটাই। করে যাচ্ছে, আমার চেষ্টা মনে করে হচ্ছে যাচ্ছে, result পাবো। চেষ্টায় সাফল্য আসুক, আমাদের ওই আসলে কামনাই একেবারে আমরা শেষ পর্যায়ে আমাদের শেষ করতে হবে। অধ্যাপক ডক্টর নিজামুল হক ভূঁইয়া, নীলুফার চৌধুরী মনি এবং মোস্তফা কামাল, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা খুব ভালো একটা আলোচনা করেছি এখানে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এই আয়োজনে। এই সময় শেষ করছি। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।